আহান আর নির্ঝর ফ্রেশ হয়ে এসে লিজার দেওয়ার নাস্তাটা করে দুজনেই বিছানায় গা এলিয়ে দেয়। আহান নির্ঝরের বলা কথাগুলো ভাবতে থাকে, সত্যি কি সে আনায়াকে ভালোবাসে? কে বলতে পারে, দুজনের ভাগ্যে হয়তো দুজনেই আছে। জার্নি করে এসে আমি আর তোহা এমন মরার ঘুম দিয়েছি যে কোনো হুঁশ ছিল না। লিজা আমাদের রুমে এসে দেখি বেশ আরাম করে আমরা দুইজন ঘুমিয়ে আছি। এতবার ডাকার পরেও আমাদের কারো ঘুম ভাঙছিল না দেখে লিজা আমার আর তোহার উপর পানি ঢেলে দেয়। সেই সময় আমার মুখ দিয়ে যা আসছে তাই বলছি। ওই কোন শাকচুন্নির খালাতো বোন রে যে আমার গায়ে পানি দিলি? শালি, তোকে তো এবার সজারুর সাথে ইঁদুরের জুস বানিয়ে খাওয়ার গাদির বাচ্চা। চোখে কি দেখিস না যে আমি ঘুমিয়ে আছি? আনো, চুপ থাকবি? অনেক সময় ধরে তোর বক বক শুনছি, আর তুই আবার তোর রেসিপির কথা বললি। তাহলে পানি কে দিল? তুই বল, তাকে কেটে কুচি কুচি করে কাবাব বানিয়ে লিজার বিয়েতে যারা এসেছে তাদেরকে খাওয়াবো। লিজার কি বলবে, আনায়ার কথা শুনে মুখে হাত রেখে এক দড়ি রুম থেকে বের হয়ে যায়। এই গাধি, তুই চুপ করবি? আর যদি একবার তোর মুখ দিয়ে কোনো ফালতু কথা বের হয়েছে তাহলে তোকে আমি ধাক্কা দিয়ে বেড থেকে ফেলে দিব। কি? আমি গাদি? আমার মতো মাসুম কিউট একটা বাচ্চাকে তুই এই কথা বলতে পারলি? ও আল্লাহ, আমাকে তুলে নাও। আর শোন, ওইটা লিজা ছিল। চলো ওইবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নেই। বলেই দুজনে ফ্রেশ হতে চলে যায়। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সবাই সবার কাজে ব্যস্ত। আনায়া আর তোহা মিলে লিজাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। লিজাকে সাজানো শেষ হলে আনায়া আর তোহা মিলে সাজতে শুরু করে। লিজার হলুদে তারা সবাই শাড়ি পরেছে, চুলগুলো খোপা করে তাতে ফুল দিয়ে সুন্দর করে সেজেছে। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, দুই হাতে দুমুঠো চুড়ি, কানে দুল আর ছোট্ট একটা কপালের টিপ। তোহা লিজাকে নিয়ে আগেই রুম থেকে বের হয়ে গেছে, আর আনায়া এখন বিশ্ব সুন্দরী সাজছিল। আর এদিকে সব ছেলেরা ম্যাচিং করে হলুদ পাঞ্জাবি পরেছে, সবাইকে খুব সুন্দর লাগছে। আনায়ার রুম থেকে বের হয়ে কিছুটা সামনে দাঁড়িয়ে নিজের শাড়ির কুচি ঠিক করছে, সেই সময় তার কারোর সাথে ধাক্কা লাগে। ও মা গো, কোন কাটাসের বাচ্চা রে আমাকে ধাক্কা দিল? শালা অন্ধ নাকি যে চোখে দেখে না? মনটা চাইতেছে খাটাসটাকে তেলাপোকার সাথে ডিমের তরকারি খাওয়াই। এই কোন উজবুকের বাচ্চা আমাকে ধাক্কা দিলি? হ্যাঁ, নিজে কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ তুলে দেখি আমার সামনে গাম্বার বাচ্চা রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি বললে তুমি আমাকে? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? সুন্দর মেয়ে দেখলেই কি ধাক্কা খেতে মন চায়? ও আমার আল্লাহ, আমাকে এত সুন্দর বানালে কেন? কি? তুমি সুন্দর? এই বলে আহান হেসে দেয়। নিজেকে কি বিশ্ব সুন্দরী মনে করো? দেখতে তো ওয়ান পিস একটা মেয়ে, চোখগুলো ছোট ছোট, নাকটা মনে হয় কেউ ঘুষি মেরে থ্যাপড়া করে দিয়েছে। শুকনো পাটকাঠির মতো সে, নাকি আবার নিজেকে বলে সুন্দরী? আনায়া আহানের কথা শুনে রেগে যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই সে বলে, এই শালা বদের হাড্ডি অ্যানাকোন্ডা, আপনার তো সাহস কম না আমাকে এইসব বলেন? শালা উজবুক বিড়াল, বাদর, হাতি, তেলাপোকা সব সময় আমার পিছে পড়ে থাকেন। ইচ্ছে করে ধাক্কা দিয়ে বলে ধাক্কা দেয়নি। তোকে তো আমি কুত্তার কাচ্চি খাওয়াবো। হ্যাঁ, আমি তোমার মতো পিচ্ছিকে ধাক্কা দিইনি, বরং তুমি আমাকে ধাক্কা দিয়েছো। মোটেও না, আপনি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন। এখন আবার আপনি মিথ্যা বলছেন। নিচের দিকে তাকিয়ে কে হাঁটছিল শুনি? আমি নাকি তুমি? সেইটা আমি কি করে জানবো? আপনি ভালো জানেন, কিন্তু আমি একদম শিওর আপনি ইচ্ছে করেই আমাকে ধাক্কা দিয়েছেন। কি? আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিছি? আমার বয়েই গেছে তোমার মতো পাগলি আর শাকচুন্নিকে ধাক্কা দিতে। আমি পাগলি শাকচুনি? দাঁড়া অ্যানাকন্ডার বাচ্চা, তোকে আমি কুত্তার নাড়ি ভুড়ি রান্না করে খাওয়াবো। আমাকে এইসব বলা? শালা বদের হাড্ডি! পাপাইয়ের ঘরে তোর মতো বদের হাড্ডি কিভাবে জন্ম নিল আল্লাহ জানে। বলেই আনায়া আহানের দিকে তাকিয়ে ভেঙচি কাটে। এই শোনো, আমি না এখানে এসেছি শুধুমাত্র একটু শান্তিতে থাকার জন্য, কিন্তু কে জানে যে এই পেতনির সাথে আমার ধাক্কা লাগবে। কিন্তু কি করার, পেতনি তো সহজে আমার ঘাড় থেকে নামবে না। পেতনি ঠিক সময় মতো হাজির হয় আমার সামনে। কি? আমি পেতনি? আপনি আমাকে পেতনি বললেন? আমাকে কোন দিক দিয়ে পেতনি মনে হয় আপনার? হ্যাঁ, সব দিক দিয়েই তোমাকে পেতনি লাগে। আমি পেতনি হইলে আপনি বাদর, ইঁদুর, টিকটিকি আরো যা যা আছে সব। আরে আনু, এখানে কি করিস?
তাড়াতাড়ি চল, নিচে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো। আহান স্যার, আপনিও চলুন। এই আনো, তোকে আজকে খুব সুন্দর লাগছে। তাদের কথার মাঝে লিমন এসে হাজির। আরে আনায়া, তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে, একদম হলুদ পরে লাগছে। থ্যাংকু, তোমাকেও খুব সুন্দর লাগছে লিমন। তোমাকে থ্যাংক ইউ। আর এদিকে দুজনের কাণ্ড দেখে আহান রাগে লাল হয়ে যাচ্ছে। নিঝর এসে আহানের কাঁধে হাত রাখে। তোহা, তুমি না বললে নিচে অনুষ্ঠান শুরু হয়ে যাবে? তাহলে কেন এখন লেট করছো? চলো নিচে। স্যার আপনি যান, আমি আর তোহা, আনায়া আমরা তিনজনে আসছি। আনায়া চলো। চলো বলি তিনজন একসাথে নিচে চলে যাই। আহ, কি ভাব দুইজনের। তোমাকে অনেক সুন্দর লাগছে লিমন। আমার সাথে সারা দিন ঝগড়া করবে আর সবার সাথে মিষ্টি করে হেসে হেসে কথা বলবে। আমাকেও তো সুন্দর লাগছে। কই, আমাকে তো বললো না একবারও। আবার দুজন একসাথে চলে গেল। আমিও যে ছিলাম, কারোর চোখেও পড়লো না। আচ্ছা, আমি এত রেগে যাচ্ছি কেন? যার যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কি? আমি আমার মতো করেই থাকবো। আহান, তুই রেগে যাচ্ছিস এই কারণে যে তুই অনায়াকে ভালোবাসিস, সেই জন্য লিমনের সাথে আনায়াকে দেখে তোর সহ্য হচ্ছে না। আচ্ছা, পরে কথা বলা যাবে, নিচে তো চল। আহান আর নির্ঝর দুজনেই নিচে চলে আসে। হান তাকিয়ে দেখে আনায়া, তোহা, লিমন আর লিজা সবাই মিলে কথা বলছে। অন্যদিকে তাদের কোনো খেয়াল নেই। আহান দূর থেকে সব কিছু দেখছে, কিন্তু এমনভাবে দেখছে মনে হবে যেন সে ফোন টিপছে। নির্ঝর আর চোখে তোহার দিকে তাকায়। মাঝে মাঝে তোহাও আর চোখে নির্ঝরের দিকে তাকায়। হঠাৎ দুজনের চোখে চোখ পড়লেই সাথে সাথে নির্ঝর আর তোহা চোখ সরিয়ে নেয়। তোহার দিকে তাকিয়ে মুচকে এসে আনায়া চোখ যায় আহানের দিকে। হলুদ পাঞ্জাবি, কোনোই অবধি পাঞ্জাবি, হাতা গোটানো, হাতে ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, ফসা চেহারায় চাপদারি পাঞ্জাবিটা যে শরীর সাথে লেগে আছে। আহানের দিক থেকে চোখ সরাতেই দেখে কিছু মেয়েরা আহানের দিকে তাকিয়ে আছে। এমন মনে হচ্ছে যেন তাদের সামনে কোনো চকলেট ঝুলছে। হঠাৎ আনায়া ভীষণ রাগ উঠে যায়। মন চাইতেছে মেয়েগুলাকে মেরে চাইনিজ কুড়াল দিয়ে কেটে কুচি কুচি করে লবণ, পেঁয়াজ, মরিচ আর বিভিন্ন মশলা দিয়ে মেখে শিক কাবাব বানিয়ে কুত্তাদের খাওয়াই, আর কুত্তার মাংস বেগুনের সাথে রান্না করে এই মেয়েগুলাকে খাওয়াই। আচ্ছা, আমি কেন রেগে যাচ্ছি? সব কিছু মাথা থেকে ঝেড়ে কথায় মনোযোগ দিলাম। লিজার মামা এসে লিজাকে স্টেজের সামনে নিয়ে যেতে বলে। আমরা সবাই লিজাকে নিয়ে স্টেজের সামনে নিয়ে বসিয়ে দিই। প্রথমে বাড়ির বড়রা এসে লিজাকে হলুদ দিয়ে যায়, তারপর আস্তে আস্তে ছোটরা এসে লিজাকে হলুদ লাগিয়ে দেয়। তারপর আমি আর তোহা লিজাকে হলুদ লাগিয়ে স্টেজের নিচে আসতেই লিমন আমার সামনে দাঁড়ায়। কি হলো, এইভাবে আমার সামনেই দাঁড়িয়ে আছো কেন? পথ ছাড়ো। আনায়া, আজকে তোমাকে খুব হট লাগছে। আহান দ্রুত পায়ে আসার আগেই আমি লিমনের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিই। লিমন গালে হাত দিয়ে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। শালা তালা পোকার বাচ্চা, তোর সাহস তো কম না? আমাকে হট লাগছে তাই না? আমার সাথে পাঙ্গা নিতে আসবি না, না হলে ব্যাঙের সাথে নুডলসের শরবত করে খাওয়াবো। সরি আনায়া। বলে লিমন মুখে হাত দিয়ে আর থাকতে না পেরে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। আল্লাহ, এই মেয়ে কি কোনো ছেলেকে ভয় পায় না? সব ছেলেদেরই নিজেই তৈরি করা রেসিপি বলে সোজা ওপরে পাঠিয়ে দিতে পারে। আর কিছু না ভেবে আহান দ্রুত পায়ে আনায়ার সামনে দাঁড়িয়ে তার হাত ধরে একটা রুমে নিয়ে আসে। এই, আপনি আমার হাত ধরলেন কেন? আপনার সাহস তো কম না? আগে ভালো করে শাড়ি পরতে শেখো। এভাবে শাড়ি পরলে লিমন কেন, যে কেউ বলবে তোমাকে হট লাগছে। মানে আমি কি করলাম? আয়নায় তাকাও, সব বুঝতে পারবে। বলে আহান রুম থেকে বের হয়ে যায়। আনায়া আয়নায় তাকিয়ে তার চোখ রসগোল্লার মতন হয়ে যায়, কারণ পেটের অনেকটা অংশ দেখা যাচ্ছে। লিজাকে হলুদ লাগাতে গিয়ে হয়তো কাপড়টা সরে গেছে। আনায়া শাড়ি ঠিক করে আবার নিচে চলে যায়। সবাই লিজার হলুদ অনুষ্ঠানটা অনেক আনন্দে শেষ করে। এখন সবাই গোল করে বসে আছে। সবাই একসাথে বসে গানের কলি খেলছে। খেলতে খেলতে এইবার আহানের দিকে চলে যায়। সবাই আহানকে জোর করছে গান বলার জন্য, কিন্তু কিছুতেই আহান রাজি হচ্ছে না। প্লিজ স্যার, আজকের দিনে একটা গান হয়ে যাক। আর কি, আহান বাধ্য হয়ে রাজি হয়ে যায়। লিজার এক কাজিন তার রুম থেকে গিটার নিয়ে এসে আহানের হাতে দেয়। আহান গিটারটা হাতে নিয়ে আনায়ার দিকে একবার তাকিয়ে গিটারের টুংটাং সুর তুলে নিজের চোখটা বন্ধ করে গাইতে শুরু করে।
बेख्याली में बतेरा है ख्याली आए बेख्याली में बतेरे है ख्याली आहे। গান শেষ হলে সবাই একসাথে হাততালি দেয়। হাততালির শব্দে আহান তার চোখ মিলে তাকায় আর তখনই চোখ যায় আনায়ার দিকে। আনায়া অবাক চোখে আহানের দিকে তাকিয়ে আছে। সবাই আহানের গানের প্রশংসা করছে আর এইদিকে তোহা আনায়াকে ধাক্কা দিলে তার হুঁশ ফিরে আসে। কিরে আনো, কোথায় হারিয়ে গিয়েছিলি? আরে বাহ, এই বদের হাঁটি দেখি গিটার চালানোর পাশাপাশি গানও গাইতে পারে। তাহলে তুই কি মনে করেছিলি? কিছুই না। আচ্ছা আমি এইবার গান বলি। এই না, প্লিজ, তোর গান বলা লাগবে না। তোর গান শুনে সবাই জ্ঞান হারাবে। এইভাবে সবার হলুদ অনুষ্ঠানে অনেক মজা করে। দেখতে দেখতে হলুদের অনুষ্ঠান আনন্দে সবাই পার করে। হলুদ পর্ব শেষ হওয়ার পরেই সবাই মেহেন্দি দিতে বসে যায়। এই আনো, চল তুই মেহেদি লাগাবি। বলেই তোহা আনায়াকে টেনে নিয়ে যায়। আনায়া বসে আছে একটা মেয়ের সামনে। সেই সময় লিমন আসে আনায়ার কাছে। আনায়া, আমি তোমাকে মেহেদি দিয়ে দিই, আমি ভালো মেহেদি দিতে পারি। না, ভুলেও না। তেলাপোকার বাচ্চা, তুই মেহেদি পরাবি মানে আমার হাতের ভিতর পুরো বিশ্বকে আঁকবি। তার থেকে ভালো আমি পার্লারের মেয়েদের হাত থেকে নিজের হাতে মেহেদি পরবো। আমার রেসিপি বলার আগে তুই এখান থেকে যাবি। অনেক সহ্য করেছে আনায়া, আর না, এর প্রতিশোধ আমি নেব। অনেক অপমান সহ্য করেছে, আর না, তোমাকে আমার করে ছাড়বো। আর যদি আমি না পাই তাহলে কেউ তোমাকে পাবে না। আনায়ার দিকে তাকিয়ে লিমন সামনে থেকে চলে যায়। তারপর আমি তোহা পার্লারের মেয়েদের দিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি পরে বসে আছি। সে কখন মেহেদি দিয়েছি হাত থেকে এখনো শুকানোর নাম নেই। আবার আমার সামনে কাটা চুলগুলো আমাকে খুব বিরক্ত করছে। উফ, কি অসহ্যকর পরিস্থিতি। ইচ্ছে করছে চুলগুলো কেটে ফেলি। এই তোহা, তুই বস, আমি হাত ধুয়ে আসি। আমার আর ভালো লাগছে না এইভাবে বসে থাকতে। মেহেদি শুকিয়ে যাক, তারপর যা। না, আমি এখনই হাত ধোবো। তুই এখানে বসে থাক, আমি গেলাম। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি, হঠাৎ করেই কোথা থেকে যেন বদের হাড্ডিটা আমার সামনে চলে এলো। আমি বুঝে ওঠার আগেই আমার মেহেদি হাতটা খাম্বার পাঞ্জাবির উপর চলে যায়। ব্যাস, আর কি, বদের হাড্ডির 2 পাশে আমার 2 মেহেদি হাতের রঙের স্পেশাল ছাপ পড়ে যায়। তা দেখে আমি আর আহান হা হয়ে যাই। আমি ভয়ে হা আর আহান রাগে। সরি সরি সরি, আমি ইচ্ছে করে করিনি, লেগে গেছে। তুমি আমার পাঞ্জাবিটা নষ্ট করে দিলে। ইচ্ছে করে করেছো তুমি। বললাম আমি ইচ্ছে করে করিনি, লেগে গেছে। আপনাকে কে বলেছে আমার সামনে আসতে? হ্যাঁ, তো তোমাকে কি বলেছিল হাতে মেহেদি দিয়ে সারা বাড়ি হেঁটে বেড়াতে? আমি মেহেদি দিয়ে কোথায় সারা বাড়ি ঘুরলাম? আমি তো উপরে যাচ্ছিলাম হাত ধুতে, আপনি সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই নাকি সারা দিন শুধু আমার সাথে ঝগড়া করেন? আমি তোমার সাথে ঝগড়া করি না। তা নয় তো কি, সে কখন থেকে ঝগড়া করেই যাচ্ছেন। দিন, আপনার পাঞ্জাবিটা আমাকে খুলে দিন। কেন খুলে দিব আমার পাঞ্জাবি? কেন মানে আমি পরিষ্কার করে দিচ্ছি। আর শুনুন, এত তাড়াতাড়ি, আর শুনুন, এত রাগারাগির কি আছে? হ্যাঁ, পাঞ্জাবিতেই তো দাগ লেগেছে। আমার হাত যে আপনার মুখে পড়েনি সেটাই তো অনেক। তা না হলে আপনার মুখটা লাল হয়ে যেত আর আপনাকে কত সুন্দর লাগতো। উহু, সেই মজা হতো তখন। আনায়া! আহ, চেঁচাচ্ছেন কেন? আমার ভয় লাগে তো। খুলুন পাঞ্জাবিটা আর আমাকে দিন। থাক, তার আর দরকার নেই। আমার পাঞ্জাবি আমি নিজেই পরিষ্কার করতে পারবো। তোমার সাহায্যের আমার কোনো দরকার নেই। ভালোর জন্যই বলেছিলাম যে আপনাকে সাহায্য করব। এখন যখন কোনো সাহায্যের দরকার নাই তাহলে আর আমার কি? বললাম তো, তোমার সাহায্যের আমার কোনো দরকার নেই। আহান আর কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর আমি বোকার মতো সেখানেই দাঁড়িয়ে। ইস রে, হাতটা যদি বদের হাড্ডিটার পাঞ্জাবিতে না লেগে মুখে লাগতো তাহলে খুব ভালো লাগতো। দূর, হাত কেন যে উজবুকের মুখে লাগলো না। শালা ইঁদুর বাদর হাতি আমার হাতের মেহেদি পুরো কেটে দিল। পুরো ডিজাইন নষ্ট হয়ে গেল। এক্ষুনি হাত ধুতে হবে বলেই দৌড়ে বেসিনে গিয়ে হাত পরিষ্কার করে নিলাম। সজানোর জন্য আমার হাতের মেহেদি পুরো নষ্ট হয়ে গেল। অন্য কেউ হলে রেগে ওই শালার মাথা ফাটিয়ে দিতাম, কিন্তু আশ্চর্য, বদের হাড্ডির উপর আমার তেমন রাগ হচ্ছে না।
হাত ধুয়ে নিজের রুমে এসে শাড়িটা পাল্টে একটা ড্রেস পরে নিই, নিচে না গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে মামুনির জোরে জোরে ডাকার কারণে আমার ঘুম ভাঙে। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠি। আরে কে রে যে এত ষাঁড়ের মতো চিৎকার করছে? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? আমার ঘুমের 12টা বাজালো। কি? আমি ষাঁড়ের মতো চিৎকার করি? সে কখন থেকে তোকে ডাকছি, ওটার নামই নেই তোর। মামুনি, তুমি কখন এলে আর পাপাই কোথায়? তোর পাপাই আসতে পারবে না, অফিসে কিছু কাজ পড়ে গেছে, তার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে। দুজনের কথার মাঝে কামরুল হোসেন আসে। আনায়া? জি মামা, কিছু বলবেন? হ্যাঁ, এইদিকে তো অনেক কাজ, কিছু ফুল লাগবে, তাই বলছিলাম কি তুমি যদি ফুলগুলো এনে দিতে তাহলে খুব ভালো হতো। এখন সবার ফুলের কথা মনে পড়লো। মামা আপনি কোনো চিন্তা করবেন না, আমি ফুল এনে দিচ্ছি। কিন্তু মামা, আমি একা যাব কি করে, আর একাই বা কি করে এত ফুল আনবো? তুমি তো একা যাচ্ছ না, তোমার সঙ্গে লিজার স্যার মানে আহান যাচ্ছে। ও আচ্ছা, কি বদের হাড্ডি মানে আহান স্যার? কেন? না এমনি। হায় রে, এর সাথে যদি বের হই না জানি আমার কপালে কি আছে। তাহলে তাড়াতাড়ি করো, আহান তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আমি রেডি হইনি। তোকে রেডি হতে হবে না, এত সকালে তোকে কেউ দেখবে না, বুঝেছিস? তুই এমনিই যা। কি? কেন? অন্তত হাত মুখটা তো ধুইতে দিবা। তাড়াতাড়ি যা, আহান তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তুমি তো জানো মামুনি, তোমার ছেলে সেই লেভেলের হারামি। কেন যে তার সাথে আমাকে পাঠাচ্ছ? সাথে থাকলেই শুধু ঝগড়া হয়। না জানি কপালে কি আছে আজকে। তুই আবার কি ভাবছিস এখন? আরে ধুর, যাচ্ছি তো নাকি, আর ভালো লাগে না। তারপর আমি নিজের রুম থেকে বের হতেই চোখ পড়ে নির্ঝর আর তোহাকে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আহা, সকাল সকাল রোমান্টিক সিন। দেখলাম দুজনের সামনে দাঁড়িয়ে। এই যে দুজন মিলে কি করা হচ্ছে? হ্যাঁ বুঝি বুঝি, সব বুঝি। আহা, চোখে চোখে কি ভালোবাসা গো। আনায়ার এমন কথা শুনে তোহা নিজের রুমে চলে যায়। আনায়া এসে চলে যেতে নিলে নির্ঝর পিছন থেকে ডাক দেয়। আনায়া শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আগে ওই বদের হাড্ডির সাথে গিয়ে ফুল নিয়ে আসি, তারপর তোমার কথা শুনবো, ওকে? বদের হাড্ডি মানে আহান? আর নয়তো কে। বলে আনায়া চলে যায়। তারপর আমি কোনো মতে নিচে নেমেই দেখি সজারু গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দেখে এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ফিল্মের হিরো। খাটাস কোথাকার। আমি সামনে গিয়ে দাঁড়িয়ে আহান তো নিজের ফোন ঘাঁটতে ব্যস্ত। স্যার, স্যার, ওই স্যারের বাচ্চা। তারপর আহান আমার দিকে তাকিয়ে বলে, ও তুমি চলে এসেছো? আচ্ছা চলো তাহলে। তারপর আমি আর আহান একসাথে গাড়িতে গিয়ে বসে পড়ি, আর পিছনের সিটে বসে আছে তা দেখে কপাল কুঁচকে বলে উঠি, ও মিস বকবক, আমি তোমার ড্রাইভার নাম, যে তুমি আরাম করে পিছনে বসে আছো। সামনে এসে বসো। আমি এখানেই ঠিক আছি। সামনে এসে বসবে কি না, নাকি আমি টেনে নামাবো কোনটা? আর কি, আনায়া বাধ্য হয়ে আহানের সামনে এসে বসতে হলো। নিন এবার চলুন। আচ্ছা এটা কি আপনার গাড়ি মনে হয় না? কার নাকার গাড়ি চালাচ্ছেন যদি সে রেগে যায়? আমাকে দেখে কি তোমার চোর মনে হচ্ছে? হতেও পারি, বলা তো আর যায় না। তোমার দাঁত কেলানি বন্ধ করো। আর হ্যাঁ, বেশি বকবক করো না, তাহলে কিন্তু ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিব। ওরে বাবা, এই বদের হাড্ডি কি আমাকে মেরে ফেলার জন্য এনেছে? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আহানের গাড়িকেও দূর থেকে ফলো করছে, আর তার চোখ মুখে যেন রাগের ছাপ আর আনায়াকে হারানোর ভয়। মাঝ রাস্তায় এসে আহান গাড়ি জোরে ব্রেক করে। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে আহানকে খুব শক্ত করে জড়িয়ে ধরি। আহান কিছুক্ষণ চুপ থেকে বলে, নামো এখন। আমি তো চোখ বন্ধ করেই আছি। এইদিকে আমার জান যায় যায় অবস্থা, কিন্তু আমার নাকে আহানের গা থেকে খুব মিষ্টি একটা পারফিউমের ঘ্রাণ আসছে। পারফিউমের ঘ্রাণটা আমাকে পাগল করে দিচ্ছে। এই প্রথম আমি নিজ থেকে আহানের এত কাছে। আশেপাশে কি হচ্ছে আমার মনেই পড়ছে না। কি হলো? আমাকে ছাড় বলছি। আমি তোমাকে ছাড়তে বলেছি। আপনি বলেই আমাকে ছাড়তে হবে? তুমি আমার সাথে আসছো, তাই আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে মিস বকবক। পারবো না শুনতে আমি।
আপনি আমাকে নিয়ে আসছেন কেন? আমি কি বলেছিলাম আমাকে নিয়ে আসতে? আহান আমাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে গাড়ি থেকে নেমে নিজের হাত দিয়ে আমাকে নামিয়ে বলে, আমি তোমাকে নিয়ে আসতে চাইনি, বুঝছো? লিসা মামা বলল তাই তোমাকে নিয়ে আসছি, না হলে তোমাকে কখনোই নিয়ে আসতাম না। ইস, আপনার সাথে আমি আসার জন্য মনে হয় বইসা ছিলাম। আমিও আপনার সাথে আসতে চাইনি, বুঝেছেন? মামুনি আমাকে জোর করলো তাই আসলাম। আমারও আপনার সাথে আসার কোনো ইচ্ছে নেই। এই 1 মিনিট, তুমি এমন পেতনির মতো করে আসছো কেন? কি? আপনি আবারও আমাকে পেতনি বললেন? তো এই পেতনির সাথে আসছেন কেন আপনি? আর আপনার যে চেহারা, মামুনি আপনার নাম রেখেছে লাল্লু লাল পেয়ারা। তোমার সাহস তো কম না, আমাকে এই নামে ডাকো। পেতনিকে মানুষ পেতনি বলে, তাই না? শোনো, আমি যাকে তাকে আমার সাথে নেই না, তবুও তোমাকে সাথে করে নিচ্ছি, যা তোমার লাক বলতে পারো। কি? আপনি কিন্তু আমাকে আবারও অপমান করছেন। হ্যাঁ। তারপর আহান কিছু না ভেবে আনায়ার চুলের খোপার কাঠিটা খুলে দেয়। কি হলো কি এটা? অন্তত পেতনি থেকে কিছুটা ভালো লাগছে। আমার সাথে তোমার মতো পেতনিকে দেখলে মানুষগুলো আমাকে কি ভাববে? কি সত্যি আমাকে এতটাই খারাপ লাগছে? তোমাকে ভালো কোনোদিন লেগেছিল নাকি যে আজকেও তোমাকে ভালো লাগবে? আপনি সত্যি খুব বদের হাড্ডি। তা আমি জানি। এইবার গাড়িতে ওঠো তাড়াতাড়ি, না হলে অনেক দেরি হয়ে যাবে। তারপর আমরা গাড়িতে বসে ফুলের দোকানে পৌঁছে ফুল কিনে বাড়ি ফিরে আসি। আহান বাড়ির সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে সব ফুল আমার হাতে ধরিয়ে বলে, এইবার তুমি এগুলো নিয়ে যাও। যাব মানে? আপনি কোথায় যাবেন? আর আমি এতগুলো ফুল একা নিয়ে যাব, আপনি নেবেন না? আমি কোথায় যাচ্ছি তা তোমাকে জানতে হবে না। আর হ্যাঁ, তুমি এইগুলো নিয়ে যাবে, বুঝছো? আমি না। আমি কিভাবে নিব এত ফুল? আমার সাথে যেভাবেই গেছো ঠিক সেভাবেই। আশ্চর্য, আমি কি আপনার সাথে ইচ্ছে করে বাকি কথা বলতে যাবে তখনই আহান চলে যায়। শালা তোর কপালে টাড়া পড়ুক, তোমার কপালে যেন কারো কুচকুচি বউ জোটে। কুত্তা বাদর ইঁদুর কোথাকার। মন চায় গিরগিটির সাথে কুমিরের মাংস রান্না করে খাওয়াই। আমি এতগুলো ফুল নিব কিভাবে? এতগুলো ফুল আমি তোর সামনে কিছুই দেখতে পাচ্ছি না। মামুনি গো, দেখে যাও তোমার হারামি ছেলেটা কি শাস্তি দিল। উপর থেকে নির্ঝর আনায়াকে আসতে থেকে দ্রুত পায়ে তার সামনে এসে দাঁড়ায়। আনায়া, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। ও তুমি? এই নাও ধরো, খুব ভালো হয়েছে তুমি এসেছো। আচ্ছা তুমি জানো কি বলবে? বলবো, কিন্তু আগে ফুলগুলো নিয়ে ভিতরে চলো, তারপর বলবো। চলো। আহান কোথা থেকে যেন এসেই দেখে আনায়া নির্ঝরের সাথে কথা বলছে। তো এবার বলো তুমি কি বলবে? আসলে আনায়া, আমি তোহাকে ভালোবেসে ফেলেছি। যেদিন তোহাকে প্রথম তোমার সাথে দেখি, তোহাকে এই কথা কিভাবে বলবো, তাই তোমাকেই বললাম। তুমি আমাকে সাহায্য করবে তো প্লিজ আনায়া? ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে এই ব্যাপার, ওকে, আমি তোহার সাথে কথা বলবো। আমি যদি সত্যি হয়ে থাকি তাহলে তোহাও তোমাকে পছন্দ করে। তাদের কথার মাঝে আহান এসে হাজির হয়। তোমরা দুইজন এইখানে কি করছস? প্রেমের আলাপ করছি বলে সেখান থেকে চলে যায় আনায়া। মানে কিছুই না, তোহার ব্যাপারে কথা বলছিলাম। আচ্ছা, তুই কি মনে করলি? এইভাবে তাকানোর কি আছে? আমি কিছুই মনে করি নাই। চল তো এখান থেকে। আমি ওইখান থেকে চলে এসে রুমে গিয়ে দেখি তোহার লিজা গল্প করছে। কি রে, তোরা আমাকে রেখে গল্প করছিস? ওই হারামি, তুই কই গেছিস আমাকে ছাড়া? আমি ফুল আনতে গেছিলাম। আমাকে নিয়ে যাইতে পারতি। এইভাবে তাকাবি না, তুই তো নাক ডেকে ঘুমাইতাছিলি, আর আমি তো নিজেই রেডি হতে পারিনি। আর সব থেকে বড় কথা কি জানিস, আমি কার সাথে ফুল আনতে গেছি? তুই না বললে আমরা জানবো কেমনে? আমি উজবু কাম্বার সাথে গেছি। ও আচ্ছা, কি তুই স্যারের সাথে গেছিস? আচ্ছা আনু, স্যার তোকে কিছু করে নাই? করে নাই আবার? জানিস ওই কাম্বার বাচ্চা কি কি করেছে? এরপর আজকে সব কথা বলি। আল্লাহ, তুই এতগুলো ফুল নিজে নিজে আনলি? আনায়া, আর এই রে, কাজ হয়ে গেছে। স্যার শুনতে পারলে 12টার জায়গায় 14টা বাজাবে। কিন্তু আহান স্যার তো ভালো। কি ভালো? তা আমি খুব ভালো করেই জানি।
কিন্তু তুই তো শুধু শুধু আহান স্যারের পিছে পড়ে থাকিস, তাই না? কি জানি। আচ্ছা ওই বদের হাড্ডির কথা ছাড়, তোহা তোকে আবার কিছু বলার আছে। হ্যাঁ বল না। ওই যে বজ্জা অ্যানাকোন্ডা বদের হাড্ডিটার সাথে তার যে বন্ধু আছে না, নির্ঝর। কেন বলতো? ওই নির্ঝর ভাইয়া তোকে ভালোবাসে। ও মানে স্যারের বন্ধু আমাকে ভালোবাসে? তুই যেইভাবে বললি যেন তোকে কেউ ভালোবাসতে পারে না। আরে ধুর, আমি কি তা বলছি নাকি যে আমাকে কেউ ভালোবাসতে পারবে না? সত্যি বলতে নির্ঝরকে আমারও খুব ভালো লাগে, কিন্তু বলতে ভয় করে যদি তার বাবা মা মেনে না নেয় সেজন্য। আরে পাগলি, নির্ঝর ভাইয়ার বাবা মা নেই, ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা তোর কথা বল, আমি মামুনির সাথে দেখা করে আসি। বলে আনায়া তার রুম থেকে বের হতেই আহানের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে আহান তাড়াতাড়ি করে আনায়াকে ধরে ফেলে। আল্লাহ, আমি বেঁচে আছি তো? আমার কিন্তু এখনো বিয়ে হয়নি, বাচ্চাদের নাম রাখা হয়নি, বরের মাথা খারাপ করা হয়নি। প্লিজ আল্লাহ, আমার মতো কিউট মাসুম বাচ্চাটাকে এত তাড়াতাড়ি উপরে ডেকো না। কি মেয়ে রে বাবা, পাগল নাকি? আবল তাবল কথা বলে এই তুমি মারা যাওনি, বেঁচে আছো? আনায়া চোখ মিলে তাকিয়ে দেখে বজ্জারটা তার কোমর আঁকড়ে ধরে আছে। এই তোমার সমস্যা কি বলো তো? যখন তখন ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খাও, নাকি এমন হ্যান্ডসাম ছেলের সাথে ধাক্কা খেতে তোমার খুব ভালো লাগে? কোনটা মিস বকবক? প্রথম তো আপনি আমাকে ছাড়ুন, আমার তো মনে হয় আমাকে এইভাবে ধরে রাখতে আপনার কাছে ভালো লাগে। আমি কি বললাম কানে যায় না? ছাড়ুন আমাকে। সত্যি বলছো তো? তোমাকে ছেড়ে দিব? তাহলে আমি কি মিথ্যা মিথ্যা বলছি? ছাড়ুন আমাকে। আহান কিছু না বলে আনায়াকে ছেড়ে দিতেই ধপ করে নিচে পড়ে যায়। ও আমার আল্লাহ গো, কে কোথায় আছো সবাই দেখে যাও, এই বদের হাড্ডি আমাকে ইচ্ছে করেই ফেলে দিল। উফ আল্লাহ, আমার এত সুন্দর কোমরটাও গেল। মামুনি কই তুমি? আনায়ার চিৎকার শুনে সাহিলা, তোহা, লিজা আর নির্ঝর যার যার রুম থেকে বের হয়ে এসে দেখে আহান দাঁড়িয়ে আছে আর আনায়া নিচে পড়ে আছে। আরে আনায়া, তুই নিচে পড়ে আছিস কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার এই গুণধর বাদর বজ্জাত বদের হাড্ডি ছেলেকে জিজ্ঞেস করো, আমাকে ইচ্ছে করে ফেলে দিছে। আহ আমার কোমর। সবাই আনায়ার কথা শুনে মুখ চেপে হাসছে আর আহান নিজের ঠোঁট কামড়ে হাসছে। আনায়ার কথার মাঝে তোহা নির্ঝরের দিকে তাকালে তখনই নির্ঝরের চোখে চোখ পড়ে আর এইসব দেখে আনায়া তো রাগে আগুন হয়ে যায়। আমি এইখানে পড়ে আছি আর ওইদিকে দুজনের চোখে চোখে রোমান্স করছে। শালা দুই বন্ধু হলো আরামির দল। আহার দাঁড়িয়ে আছো কেন? আয়ানাকে কুলে তুলে ওর রুমে দিয়ে এসো। মা, আমি পারবো না এই পাটকাঠির শাকচুন্নি পেতনিকে কোলে তুলে নিতে। দেখলে তো মামুনি, তোমার সামনে আমাকে কি বলে? চিন্তা করিস না, তোকে আমি দেখে নেব বদের হাড্ডি। আহান, আমি যা বলছি তাই কর। আহান বাধ্য হয়ে আনায়াকে কোলে তুলে নিয়ে তার রুমের দিকে হাঁটা শুরু করে। শেষমেশ তো আমাকে কোলেই তুলতে হলো। আর একবার যদি বক বক করেছো না, তাহলে কিন্তু কোল থেকে ফেলে দিব। এই না না প্লিজ। বলে আনায়া আহানের গলা নিজের দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আর দেখে আহান মুচকি হাসে। বদের হাড্ডি, তোকে তো আমি দেখে নিব, আমাকে ভয় দেখানো। আর এদিকে আহান, মিস বকবক, আমি জানি তোমার মাথায় আবার দুষ্টু বুদ্ধি আসছে। চিন্তা করো না, এইবার তোমার বুদ্ধি তোমার ওপরেই পড়বে। আহান আমাকে কোলে করে নিজের রুমে এনে বিছানার উপর সাথে সাথে কোল থেকে ছেড়ে দেয়। আমি আহানের কাণ্ড দেখে রীতিমতো ভেবাচেকা খেয়ে যাই। সত্যি আহানের বাচ্চা অনেক ফাজিল। আহান দ্য গ্রেট ফাজিল ম্যান। এই ইঁদুরের বাচ্চা, আপনার সাহস হলো কি করে আমাকে এইভাবে বিছানায় ফেলে দিলেন? তো কি তোমাকে কি সুন্দর করে কোল থেকে বসাবো, নাকি তুমি আমার ঘরের বউ? কোনটা? এইভাবে তাকানোর কি আছে? হ্যাঁ, তোমার কথা শুনে। তারপর আহান আমার রুম থেকে চলে গেল। আমি বিছানা থেকে নেমে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নেমে কোনো মতে হালকা নাস্তা খেয়ে আমি তোহা লিজাকে নিয়ে পার্লারে চলে যাই। আমার একটুও ভালো লাগছে না। মানে কেন? আরে এইভাবে তাকানোর কি আছে? আমার ভালো লাগছে না, তাই তো তোকে বললাম তুই লিজাকে নিয়ে যা না প্লিজ। তাহলে তুই সাজবি কেমনে? কেন, আমার কি হাত নাই নাকি আমি সাজতে পারি না?
আমি হালকাভাবেই সাজমু, তুই পার্লারে যেতে হবে না। চলো না প্লিজ। আমার মাথাটা সত্যি ব্যথা করছে, তা না হলেই ঠিক তোদের সাথে যেতাম। আচ্ছা তাহলে তুই থাক, আমরা গেলাম। তাড়াতাড়ি যা, তা না হলে আসতে তোদের আবার দেরি হবে। যাচ্ছি। ওরা চলে গেলে আমি আবার একটু ঘুমিয়ে নিই, সকালের ঘুমটা পূরণ করলাম আর কি। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাল রঙের ড্রেস পরলাম, কানে দুল আর হালকা করে ঠোঁটে লিপস্টিক দিয়ে চুল ছেড়ে রেডি হয়ে নিই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আর একবার দেখে নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি মামুনি আর তোহা লিজা সবাই চলে এসেছে। আমি গিয়ে মামুনির পাশে দাঁড়াই। আনু, আজ তোকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ রে আনু, সত্যি আজকে তোকে ভীষণ সুন্দর লাগছে। মিথ্যা বলিস কেন? আমি তো তেমন ভাবে সাজিনি। আর লিজা, তোকে দারুণ লাগছে, একদম নতুন বউ বলি। না রে, সত্যি মেকআপ না করেও তোকে খুব মিষ্টি লাগছে। তাই নাকি? তারপর লিজাকে বসিয়ে রেখে আমরা সবাই গেটের সামনে চলে যাই, বর আসছে তাই। হঠাৎ করে বদের হাড্ডির কথা মনে পড়লো। অনেক সময় ধরে খাম্বাটাকে দেখছি না, কি করছে কে জানে। দূর, আমি এত ভাবছি কেন? যেখানে ইচ্ছা যাক, তাতে আমার কি। গেটের সামনে যেতেই সকলেই বর আর বরের বাড়ির লোকদের আটকিয়ে রাখি। ওইখানে প্রচুর ঝগড়া করে আর আমার তৈরি করা রেসিপি শুনে সাথে সাথে বরের কাছ থেকে নগদ 10,000 টাকা নিয়ে তবেই ভিতরে আসতে দিয়েছি। ওখানেই বরের বন্ধু পরশের সাথে আমার প্রচুর ঝগড়া হয়। ছেলেটা অনেক স্মার্ট আর হ্যান্ডসামও। তারপর আমরা সবাই ভিতরে যাই। আমি ভিতরে যেতে নিলে পরশ আমাকে পেছন থেকে ডাক দিয়ে আমার সাথে পরিচয় করে নেয়। আমি আর পরশ হেসে হেসে কথা বলছি। উপর থেকে নির্ঝর তা খেয়াল করে, কিন্তু কেন জানি আমার মনে হলো নির্ঝর বাদে কেউ আমাকে দূর থেকে দেখছে। আমি পরশের সাথে সরে এসে উপরের চারপাশে একবার ভালো করে দেখে নিই, কিন্তু নির্ঝর ছাড়া আর কাউকে দেখতে পারছি না। আমি আর এত কিছু না ভেবে তোহাকে খুঁজতে গিয়ে হঠাৎ কেউ আমায় জোরে চেপে ধরে টেনে একপাশে নিয়ে যায়। আমি লোকটার মুখ না দেখেই বলি, এই উজবুকের বাচ্চা, তোর সাহস তো কম না, আমার হাত ধরলি। আমার হাত ছাড় বলছি, তা না হলে তোকে আমি সাপের সাথে টিকটিকির স্যুপ খাওয়াবো। এই বলি তাকে দেখি আহানকে দেখি আবার রেগে গেলাম। আবার আপনি? এই আপনি কখনো কি আমার পিছু ছাড়বেন না? যেখানেই যাই সেখানেই আপনি। উফ, আর ভালো লাগে না আমার। ছেলেদেরকে নিজের রূপ দেখাতে ভালো লাগে তাই না? ছেলেদের সাথে হেসে হেসে কথা বলার কি আছে তোমার? আর তুমি এত সেজেছই বা কেন? এত সাজার দরকারটা কি তোমার? বিয়েটা কি তোমার যে এত সাজতে হবে? অবাক চোখে আহানের দিকে তাকিয়ে আছি আর মনে মনে প্রচুর হাসি পাচ্ছি। তার মানে আহান সহ্য করতে পারছে না অন্য ছেলেদের সাথে কথা বলা দেখে। আমি নিজেকে সামলে আশ্চর্য তো, আমি কই এত সাজলাম? আমি তো আজকে সাজলামই না। আর আমি সাজলে বা ছেলেদের সাথে কথা বললে আপনার কি? হ্যাঁ, আপনার এত জলে কেন? আমার জ্বলবে কেন? আর আমি কিছু জানি না, কিন্তু তুমি আর ছেলেদের সাথে কথা বলবে না আর সাজবেও না, ব্যাস। আমি সাজবো, 100 বার সাজবো। আপনি তো আমাকে পেতনি বলেছেন তাই না? এখন এই পেতনি সাজুক বা ছেলেদের সাথে কথা বলুক, তাতে আপনার কি মিস্টার বজ্জাত, হেনাকন্যা, বদের হাড্ডি? এত কথা আমি শুনতে চাই না। আমি যা বলেছি তুমি তাই করবে, বুঝেছ? এই শুনুন, আপনি অফিসে আমার স্যার, এখানে না। তাই এখানে আমি আপনার কোনো কথাই শুনবো না, আর আমার যা ইচ্ছা তাই করব। তোমার এত কথা শোনার আমার কাছে সময় নেই। আমি যা বলেছি তাই যেন হয়, বলেই সেখান থেকে রাগে হন হন করে চলে আসলাম। আমি যা বলেছি তাই যেন হয়? কেন? হ্যাঁ কেন? আপনার কথা কেন আমাকে শুনতে হবে? খাটাস একটা, তোকে আমি ডিমার তেলা পোকার স্পেশাল স্যুপ খাওয়াবো। হনুমান বাদর সজারু কোথাকার। তখনই তোহার নির্ঝর আমার সামনে এসে হাজির হয়। আনায়া, তুমি এখানে কি করো? এসো, আমরা সবাই ওখানে। কিরে আনু, চলো। তোরা যা, আমি যাব না। বলে নিজের রুমে এসে মুখ ফুলিয়ে বসে আছে আনায়া। এমন সময় মামনি আনায়ার রুমে এসে দেখে আনায়া চুপ করে বসে আছে। আহান কিছু করেছে? না মামুনি, তুমি যাও, আমার ভালো লাগছে না। তোমার গুণধর ছেলে কি কিছু না করে থাকতে পারে? তুমি বলো মামুনি। আর কিছু না বলে চলে গেল। আর আমি শুধু ভাবছি, খাটাসটা আমাকে এত কিছু বলল। আমার নাকি ছেলেদের রূপ দেখাতে ভালো লাগে, ছেলেদের সাথে কথা বলতে ভালো লাগে। আশ্চর্য, আমি কখন এগুলো করলাম? আমাকে এতগুলো কথা শোনালো খাম্বাটায়। আমি কিছুক্ষণ রাগ করে বসে আছি।
আমার কেন জানি না ভালো লাগছে না নিচে যেতে। ধুর, নিচে গেলেই খাম্বাটার সাথে দেখা হলেই আবার ঝগড়া শুরু হবে। আমার ভাবনার মাঝে তোহা এসে হাজির হয়। কিরে, তুই এভাবে একা বসে আছিস? চল, নিচে বিয়ে তো শুরু হয়ে যাবে। আমার এখন ভালো লাগছে না তোহা, তুই যা, আমি পরে আসছি। না, তুই এখনই যাবি, আমার সাথে চল তো। বলে আনায়ার হাত ধরে টেনে নিচে নিয়ে গেল। আনায়া নিচে নেমে দেখে আহান কতগুলো মেয়েদের সাথে কথা বলছে। আহান মেয়েদের সাথে কথা বলা দেখে আনায়া প্রচুর রাগ উঠে যায়। কুত্তা, বিলাই, বদমাই, সজারু, উজবুক, পচা টমেটো, আমি তো মাত্র একটা ছেলের সাথে কথা বলেছি, আর নিজের চারপাশে ভোমরা এসে ভিড় জমিয়ে আছে, তাদের সাথে কথা বলছে, তখন কিছু না, আমি বললেই সব দোষ। লুচ্চা পুলা, একবার যদি তোর চুল ছিঁড়ে কুত্তার নাড়ি ভরি দিয়ে রান্না করে সব মেয়েদের খাওয়াতে পারতাম, তাহলে আমার মনটা শান্তি পেত। শালা লালু লাল কোথাকার। কিরে, কি হলো? চল তাড়াতাড়ি। হ্যাঁ চল। সিঁড়ি দিয়ে নামতেই দেখি আহানের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। আনায়া তো রাগে আহানের দিকে তাকায় আর বলে, আর দেখি শালা কিছুই বলছে না, মনে হয় মেয়েটার ঘষা খুব ভালো লাগছে। এই মেয়েটার উপর ঠাডা পড়ুক, বেশি করে পড়ুক। আচ্ছা, আমার কেন হিংসে হচ্ছে? আহানের সাথে ওই মেয়েকে দেখি যা ইচ্ছে করুক, আমার কি? হ্যাঁ, বলেই আমি নিচে চলে আসি, আর তখনই আমার সামনে পরশ এসে দাঁড়ায়। এখন তোমার শরীর কেমন আছে? এই তো ভালো। এক মিনিট, তুমি জানলে কি করে? আরে না, তোমার বান্ধবীর মুখ থেকে। ও আচ্ছা। আমাদের কথা বলা দেখে আহান আর চোখে আমার দিকে রাগীভাবেই তাকিয়ে আছে। আচ্ছা পরশ, ওরা সবাই তো এখানে কথা বলছে, চলো তুমি আর আমি বাগানের দিকে যাই। হুম, চলো। আমি আহানকে দেখি ওদের সামনে থেকে পরশকে নিয়ে বাগানের দিকে চলে যাই। আচ্ছা আহানা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো। তোমার কি কোনো বিএফ আছে? আছো তো। কেন বলো তো? মন খারাপ করে না, এমনি। তার নামটা কি জানতে পারি? অবশ্যই, ওর নাম হলো আহান রেজওয়ান খান। আমি জানি শালা তুই লাইন মারার জন্য এই কথাটা বললি। দুনিয়ার সব ছেলেরা লুচ্চা। আচ্ছা চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চলো। এরপর আমি তাড়াতাড়ি করে বাগান থেকে হলরুমে চলে আসি। চারপাশে তাকিয়ে দেখি সব মেয়েরা আছে, কিন্তু খাম্বাটা নেই। কি ব্যাপার, খাম্বাটা গেল কই? তুমি কি আমাকে খুঁজছো? আনায়া পিছনে তাকিয়ে, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমাকে লুকিয়ে লুকিয়ে খুঁজছিলে নাকি? মোটেও না, আপনাকে কেন খুঁজতে যাব? আমার কি আর খেতে কাজ নেই নাকি? হ্যাঁ। তাহলে এখানে উকি দিয়ে কি করছিলে? কি করছিলাম মানে? দেখছি যে এখানে তোহা আছে কিনা। আমি তোমাকে কি বলেছিলাম? কি বলেছিলেন আমার মনে নেই। আমি তোমাকে কি বলেছিলাম? তোমাকে অন্য কোনো ছেলের সাথে না মিশতে, তাই তো? ও ওইটা? তোমার দাঁত কেলানি বন্ধ করো। তুমি ওই ছেলেটার সাথে কি করছিলে? আমি যাই করি তাতে আপনার কি? আপনি যখন এই মেয়েগুলোর সাথে চিপকে দাঁড়িয়ে কথা বলেন, তখন কি আমি আপনাকে কিছু বলেছি? তাহলে আপনার এত জলে কেন? এক মিনিট। বন্ধু তোমার কেন জলে? বন্ধু তোমার কেন জলে? মানে? আরে আপনি তো এখন কিছুই বুঝবেন না, কচি খোকা আপনি। যখন সীমা নাকি ডিমা তার সাথে কথা বলতেছিলেন, তখন তো আমি আপনাকে কিছু বলি নাই। আমার যা ইচ্ছে আমি তাই করব, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে মিস বকবক। তুই কোন খ্যাতের মুলা রে যে তোর কথা আমার শুনতে হবে? আমি কি তোর ঘরের বউ যে তোর কথা শুনে চলবো? দেখ বদের হাড্ডি, আমার সাথে পাঙ্গা নিস না, নাহলে কিন্তু তোকে আমি বেগুন দিয়ে কাকের তরকারি রান্না করে খাওয়াবো। আচ্ছা একটা কথা বলি। বলো। আপনি কি প্রেম করেন? কি? না না না, রাগ করবেন না প্লিজ। আমি জানতে চাইছিলাম আর কি। আপনি আমাকে যেই হারে গাইড করছেন না, জানা জানি আপনার প্রেমিকা বেচারির কি অবস্থা করেছেন। তুমি কিন্তু বেশি বলছো আনায়া। নিজের ব্যাপারে বললেই বেশি বলা হয়, তাই না? আনায়া! আমি লিজার কাছে যাই। ভাগ আনায়া ভাগ। আমি দৌড়ে এসে লিজার কাছে বসি। উফ আল্লাহ, আজকের মতো বেঁচে গেলাম। কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? আরে আমার কথা রাখতো, এই তোহাটা কোথায়? ওকে তো পাওয়াই যায় না আজকাল। মনে হয় নির্জনের সাথে। বলেই দুজন হেসে দেয়। তোহার কথা নিয়ে আনায়া আর লিজা মজা করতে থাকে। কিছুক্ষণ পর কাজী এসে লিজার সামনে বসে। তা দেখে সবাই চুপ করে বসে থাকে।
সবাই এসে লিজার সামনে দাঁড়ায়। কাজী লিজাকে কবুল বলতে বললে লিজা আস্তে করে 3বার কবুল বলে। এইভাবে লিজার বিয়েটাকে বেশ সুন্দরভাবে হয়ে যায়। লিজার বিদায় দেওয়ার সময় আনায়াও যেতে গেলে আনায়ার হাত ধরে আহান টেনে ওর সাথে নিয়ে বলে, তুমি কই যাচ্ছ? কই যাচ্ছি মানে আমি লিজার সাথে ওর শ্বশুরবাড়ি যাচ্ছি। কেন? কেন মানে লিজার শ্বশুরবাড়ি আর আমি যাব না? ওইটা লিজার শ্বশুরবাড়ি, তোমার না, তাই ওইখানে তোমার যাওয়ার কোনো মানেই হয় না। আপনি বলেন কে? হ্যাঁ, সারাদিন আমি কি করি না করি সব নিয়ে পড়ে থাকেন, আর আমার সব ব্যাপারে আপনার অনুমতি নিতে হবে কেন? আপনি যাই বলবেন আমাকে তাই করতে হবে কেন? হ্যাঁ, এইবার যেন আহান অনেকটাই রেগে গেল। এইভাবে তাকিয়েছেন কেন? হ্যাঁ, আর একটা কথাও বলবে না। তুমি কাল যাবে, আর যেন না দেখি, আর আমার কথা যেন হেরফের না হয় তোমাকে ওখানে যেতে। বলে আহান হনহন করে চলে যায়। বান্দর ছাড়া আমি গেলে তোর কি? তোরে এত কামড়ায় কেন শালা বদের হাড্ডি? তুই জানা তোরে কি আমি না করছিলাম? তুই আমাকে যাইতে দিলি না কেন? আচ্ছা আমি তো যেতেই পারি, বদের হাড্ডি বলেই কি আর না বললেই কি, আমি তো যাব বলেই তুই পাগাতেই না থাক। খাম্বাটা যখন বলেছে তখন আর না যাই। দূর, ভালো লাগে না, আর কথা শুনতেও ইচ্ছা করে না। দূর দূর দূর, আবার না শুনে থাকতেও ভালো লাগে না। এইসব বলতে বলতে লিজার কাছে গিয়ে ওকে বিদায় দিয়ে দিই। আমি তোহাকেও যেতে দিই নেই ইচ্ছা করে, আমি যেতে পারি নাই, তাহলে ও কেন যাবে? হ্যাঁ, তাই লিজার সাথে অন্য কাজিনরা ওর সাথে চলে যায়। আমি রুমে এসে বসে আছি, সেই সময় তোহা রেগে আমার সামনে এসে দাঁড়ায়। কুত্তি বিলাই বান্দরনি, তোর জন্য আজকে আমি যেতে পারি নাই। তুই 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 আমাকে আটকিয়ে দিয়েছিস। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় শুয়ে আছি, যেন আমি কিছুই শুনছি না। ওই কিরে, আমি তোর সাথে কথা বলছি আর তুই কোন দিকে মন দিয়ে আছিস? হ্যাঁ, ও আমাকে বলছিস? না, তোর নানিরে বলতেছিলাম। কোন দিকে তোর মন চলে গেছে সেটাই বল। আমি ওই দিকে আসছিলাম, খালি তোর কথাই ছিলাম না আর কি। আগে বল, তুই কেন আমাকে যেতে দিলি না? সিম্পল, আমি যেতে পারি নাই, তাই তোকেও যেতে দেই নাই। তোকে যেতে কে মানা করেছিল যে আমাকে যেতে দিলি না? কে না করতে পারে মনে হয় তুই জানিস না? কে মানা করেছে? 1 মিনিট, আহান স্যার? ইয়েস বেবি ইয়েস, ওই উজবুক খাম্বার বাচ্চা আমাকে যেতে না করেছে। স্যার বললে বলু, কিন্তু তুই থেকে গেলি কেন? চলে যেতি। আমি যেতাম, কিন্তু কি জানি কেন গেলাম না। তোহা হতভম্ব হয়ে যায়। আচ্ছা সারাদিন তো তোকে পাওয়াই যায় না, কোথায় থাকিস সারাদিন বলতো? কোথায় থাকবো মানে? আমি তো ওইখানেই ছিলাম। তাই বুঝি? তুই কি ভাবছিস আমি কোনো খবর রাখি না যে তুই কোথায় থাকিস? খবর মানে? কিসের খবরের কথা বলছিস? তলে তলে যে তুই যা যা করিস তার সব খবর আমি রাখি, বুঝলি? আরে বলবি তো আমি কি করেছি? বলবো? বল। আচ্ছা বলি। আরে বলবি তো? আচ্ছা তাহলে বলেই দিই, কি বল? বল না, আমি আর ধৈর্য রাখতে পারছি না, এইবার বল। আচ্ছা ছাড়, বাদ দে, আর বলবো না। আহান আর বাচ্চা, বাকিটা বলবি না? একে তো আমার বাচ্চা নাই, আর এখন কথা না বলে ঘুমা, আর আমাকেও ঘুমাতে দে বলেই আমি বিছানায় ধপ করে শুয়ে পড়ি। বল না, তুই কি জানিস ওই বান্ধবী? বল না। ইস, ধুর বান্দরনি, ঘুমিয়ে গেছে। কি জানি আমার নামে আনো কি জানে। এসব ভাবতে ভাবতে তোহা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। হলরুমে গিয়ে দেখে মামুনি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আনায়া তাড়াতাড়ি করে মামুনির সামনে গিয়ে দাঁড়ায়। মামুনি তোমার হাতে ব্যাগ কেন? তুমি কি চলে যাবে? হ্যাঁ, আমি আর থেকে কি করব, তাই আহানকেই বলে আমি আজকে রওনা দেব। আহানের জন্যই অপেক্ষা করছে। এমনভাবে বলো মনে হয় যেন কোনো প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করছে। মা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চল। সাহেল একটা গাড়িতে বসিয়ে দিয়ে আহান হলরুমে চলে আসে। আনায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে রেডি হয়ে নাও। বলে আহান নিজের রুমে চলে যায়। আনায়া আর কিছু না বলে নিজের রুমে গিয়ে দেখে রুমে পুরো ফাঁকা। তোহা রুমে নেই। তোহাকে খুঁজতে খুঁজতে এক সময় আনায়া ছাদে চলে যায়।
ছাদে গিয়ে দেখে তোহা নির্ঝরের সাথে দাঁড়িয়ে আছে, আর তা দেখে আনায়া মনে মনে বলে, আহা, বিনা টিকিটে ফ্রি মুভি দেখতে পারছি। তোহাকে ডাক না দিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। সকলেই নাস্তা করে লিজার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সকলেই প্রস্তুত হচ্ছে। বিকেলে সবাই রওনা দিবে, তাই বাড়ির ছোটরা এক গাড়িতে আর বড়রা অন্য গাড়িতে। বাড়ির 2 গাড়িতে মানুষ ভরে আছে, কোথাও কোনো সিট খালি নেই। আর এদিকে আনায়া রেডি হতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই নিজের রুম থেকে বের হয়ে বাইরে এসে দেখে কোনো সিট খালি নেই। সামনে গাড়ির দিকে যেয়ে দেখি আহানের গাড়ির সিট খালি, তাও আবার আহানের পাশের সিটটা। তা দেখে আনা মেজাজ 180 ডিগ্রি গরম হয়ে গেল। এই খাম্বাটার সাথে বসলে নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করবে। এই তো হা, তুই এখানে এসে বস, আমি তোর সিটে বসবো। তুই ওই সিটে বস, আর আমি এখানে উঠতে পারবো না। তো হা, তোকে ভালোভাবে বলছি, তুই সিট থেকে উঠ। পারবো না। উফ মিস বকবক, এখানে বসো তুমি। না, বসবো না আমি। তোমাকে বসতে বলেছি আনায়া। বললাম তো আমি বসবো না। আপনার কানে কি কথা যায় না? সত্যি কি তুমি বসবে না? না 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 না। ওকে ফাইন, এইবার দেখো তোমাকে কিভাবে বসাই। বলে আহান গাড়ি থেকে নেমে পড়ে, আর তা দেখে আনায়া ভয়ে ভোর দৌড়। ভাগ আনায়া ভাগ, আজ বেঁচে থাকলে কাল দেখা হবে। আনায়ার দৌড় দেখে আহানও তার পিছে দৌড় দেয়। আনায়া দাঁড়াও বলছি, একবার যদি ধরতে পারি তাহলে কিন্তু তোমার খবর আছে। দাঁড়াও বলছি। এই বলে দুজনে একটা রুমে চলে আসে। আহান বাঁকা হেসে বলে, এখন কোথায় যাবে মিস বকবক? একবার ধরতে পারলে আর ছাড়বো না। আহানের কথা শুনে আনায়া ভয় পেয়ে যায়। এই শালা কি বলে ছাড়বে না মানে? সত্যি কিছু করবে না তো? আনায়ার কিছু না ভেবে সামনে থাকা শোপিসগুলো আনের দিকে ছুটতে থাকে। আহান কোনোভাবে নিজেকে সামলে আনায়ার হাত ধরে ফেলে। আনায়া যেন আহানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য অনেক ছোটাছুটি করছে। একসময় আহান নিজের ব্যালেন্স সামলাতে না পেরে ধপ করে আনায়াকে নিয়ে বিছানায় পড়ে যায়। আনায়া নিচে, আহান উপরে, মাঝে বেড। আনায়া তাকিয়ে আছে আহানের দিকে বড় বড় চোখ করে, আর আহান তাকিয়ে আছে আনায়ার দিকে। কিছু সময়ের জন্য আনায়া যেন আহানের মাঝে হারিয়ে যায়। আহান তাকিয়ে আছে আনায়ার গোলাপি ঠোঁটের দিকে, কেমন যেন নেশা লাগছে তার। আহান আর নিজেকে ধরে রাখতে না পেরে আস্তে আস্তে আনায়ার ঠোঁটের দিকে আগাতে থাকে। এইসব দেখে আনায়া চিৎকার করে বলে, ও মা গো, আমার আল্লাহ গো, এই চালের বস্তা আমার উপর পড়ে আছে। মনে হয় আমার কোমরের হাড্ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে গো। দুজনকে আসতে না দেখে নির্ঝর আর তোহা রুমের ভিতরে ঢুকেই দুজনের চোখ বড় বড় হয়ে যায়। আহান আনায়ার চিৎকার শুনে হুঁশ ফিরে আসে, তাড়াতাড়ি আনায়ার কাছ থেকে সরে যায়। তুমি ঠিক আছো তো? মা গো, কি ভারী। আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চাদের নাম রাখা হয়নি, বরের মাথা খারাপ করা হয়নি। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। হয়েছে তোমার বকবক, এখন চলো, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমি যাব কি করে? আমার কোমর ভেঙে গেছে। আহান আর কিছু না বলে আহান আনায়াকে পাঁজা কোলে তুলে নিয়ে যেই না পিছনে ঘুরবে, তখন থেকে সামনে দাঁড়িয়ে আছে তোহা আর নির্ঝর। এইভাবে দাঁড়িয়ে থাকার কি আছে, চলো তাড়াতাড়ি। বলে আহান আনায়াকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। আর এদিকে নির্ঝর তোহা হাসতে হাসতে গাড়ির সামনে এসে দাঁড়ায়, কিন্তু আহানকে দেখে সব হাসি উড়ে যায়। তোদের ভেটকানি হলে গাড়িতে উঠে বসে পড়। তারপর আহান গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। তারপর 4 জন গাড়ি দিয়ে যাচ্ছে। আর এদিকে নির্ঝর তোহার সিন দেখে আনায়ার মেজাজ 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। গাড়ি চলছে আপন গতিতে, আর তখনই লেকচার শুরু হয় আহানের। ওখানে যেয়ে যেন না দেখি কারোর সাথে কোনো রকম বাড়াবাড়ি করতে। বাড়াবাড়ি বলতে কি? বাড়াবাড়ি বলতে বেশি হাসাহাসি লাফালাফি যেন না হয়। কেন, আমারটা আমি করলে সমস্যা কি? আহান একটু রেগে, না বাবা থাক, আমি কিছু বলবো না। পরে যদি আমাকে আবার সেই দিনের মতো গাড়ি থেকে সত্যি ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন তো আমার হাড়গুড়গুলো ভেঙে যাবে। শালা কথায় কথায় শুধু ভয় দেখায়। তোকে যদি আমি গিরগিটির সাথে কুমিরের কাবাব না খাওয়াই, তাহলে আমার নামও আনায়া না। হয়েছে আমাকে গালি দেওয়া আর তোমার রেসিপি বলা। ই এই হনুমান বুঝলো কি করে যে আমি তাকে গালি দিচ্ছি? আচ্ছা, একবার জিজ্ঞেস করবো। না থাক, পরে যদি কিসমিস করে বসে এই হারামিকে ভরসা নেই। ধুর, ভালো লাগে না। কি করি?
এই গাড়ি থামান, আমার কথা কি আপনার কান দিয়ে ঢুকে না? আপনি গাড়ি থামান। মাঝ রাস্তায় কেন গাড়ি থামাবো? ওই হনুমান বজ্জা তেনা কন্ডা বদের হাড্ডি, তুই গাড়ি থামা শালা উজবুকের বাচ্চা, তা না হলে তোকে ব্যাঙের সাথে ইঁদুরের বিরিয়ানি রান্না করে খাওয়াবো। হ্যাঁ। আহান আনায়ার কথা শুনে সাথে সাথে গাড়ি থামায়। গাড়ি থেকে দ্রুত নেমে আহানের অবস্থা বেহাল, সাথে নির্ঝর আর তোহাও নেমে যায়। আনায়া প্লিজ, এই সময় কি তোমার এই কথাটা বলার ছিল? আনুর বাচ্চা, তোর মুখে কি কিছুই আটকায় না? কুত্তি কোথাকার। একটা চড় দিব না যে সব দাঁত পড়ে যাবে। এইভাবে গাড়ি থামাতে বললে কেন? আমি গাড়িতে যাব না। গাড়িতে যাবে না মানে? তাহলে কিভাবে যাবে? কেন, রিকশায়। রিস্কায় মানে? তুমি লিজার শ্বশুর বাড়ি যাবে রিস্কায় করে? তাদের ক্ষতি কি? ক্ষতি কি মানে? রিক্সা দিয়ে গেলে কেমন দেখাবে? কেমন দেখাবে মানে? আমরা রিক্সা দিয়ে যাব, এতে আবার দেখা দেখি কি আছে? আমরা রিক্সায় করে যাব ব্যাস, না হলে আমি যাব না। আল্লাহ, আসলে এই মেয়ের মাথায় তাচ্ছি না। এই তুমি কিছু বললে না নাকি? আরে না, আমি কি বলবো? আনায়া শোনো, আমি কখনো রিস্কায় করে কোথাও যাইনি, আর আমার অভ্যাসও নেই। অভ্যাস করে নিতে কতক্ষণ? চলুন রিক্সা ডাকেন, আর তোরা দুজন গাড়িতে করে চলে যা। আনায়ার কথা মতন তোহার নির্ঝর গাড়িতে বসে চলে যায়। আল্লাহ জানে আজ আহানের কপালে কি আছে। কি আর আছে স্যারের কপালে? আনুর সুন্দর সুন্দর খাবারের রেসিপি আছে। তোহা কথা শুনে নির্ঝর শব্দ করে হেসে দেয়। কি হলো, এই খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে রিক্সা ডাকুন। আমি ডাকবো? তা নয় তো কি, আপনি ডাকবেন না তো কি তাহলে আপনার ভূতনি নানি রিক্সা ডাকবে? আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। উফ আল্লাহ, আমি কোথায় ফেসে গেলাম। এরপর আনায়া আর আহান রিক্সায় উঠে পড়ে। আহান প্রথমে অস্বস্তি ফিল করছিল, বাট আনায়ার সাথে কথা বলে সে ভুলেই গেছে যে সে রিক্সায় বসা। কি হলো, কেমন লাগছে রিক্সায়? ভালোই। শুনুন, রিক্সায় বসলে কারো মান সম্মান যায় না। আপনি মাঝে মাঝে রিক্সায় করে অফিসে যাবেন, দেখবেন কত ভালো লাগে। চারপাশের পরিবেশ দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। আসলে আহানের খুব ভালো লাগছে রিক্সায় করে যাওয়া, আর তারপর আনায়ার সাথে এই প্রথম। আচ্ছা, আপনি গাড়িতে গেলেন না কেন? নাকি আমার রেসিপি আপনার কাছে অনেক ভালো লেগেছে? কোনটা? জানেন, আমি না বড় হয়ে কমলা গাছে আপেল ধরাবো। বলেন তো কেমনে? এত বড় মেয়ে হয়ে আবার স্বপ্ন দেখে সে আর বড় হবে। মা ঠিকই বলে, দুষ্টুর সাথে সাথে পাগলিও বটে। সিরিয়াসলি, কমলা গাছে আপেল হয় এই প্রথম শুনলাম। সত্যি এই মেয়ে পাবনা থেকে পালিয়ে এসেছে। কি হলো, বললেন না তো আমার আবিষ্কারের কথা? কোচ হবে, তোমার কাছে সব ফালতু কথা ছাড়া আর কোনো কথা নেই, তাই না? এই বদের হাড্ডি, কি বললি তুই? আমার কথা তোর ফালতু লাগে? দাঁড়া, আজকে তোকে আমি টিকটিকির সাথে ডিমের তরকারি রান্না করে খাওয়াবো। হ্যাঁ, আর একবার যদি বাজে কথা বলো তাহলে কিন্তু তোমাকে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দেব। দুজনের দুষ্টু মিষ্টি ঝগড়াতেই তারা লিজার শ্বশুরবাড়ি পৌঁছিয়ে যায়। রিক্সা থেকে নামতেই দূর থেকে পরশ আনায়াকে দেখে সামনে চলে আসে, আর আনায়ার সামনে এসেই ন্যাকামো শুরু করে দিল। হাই হ্যালো, কেমন আছো, ব্লা ব্লা ব্লা। আমি যতই পরশকে পাশ কাটাতে চাই, পরশ ততই আমার সাথে পাশে এসে কথা বলতে থাকে। আমি তো জানি আহান ঠিক আমার উপর নজর রাখছে, কিন্তু কেন রাখছে সেটাই বুঝতে পারছি না। পরশ আমাকে জোর করে কথা বলাচ্ছে দেখে আহান এসে আর পরশের মাঝে এসে কথা বলা শুরু করে দেয়। আমার তো মনে মনে অনেক খুশি লাগছে। এইবার আহান ওই পরশকে সামলাবে, আমি বরং লিজার কাছে যাই। আমি আস্তে করে পাশ কাটিয়ে লিজার সাথে কথা বলা শুরু করে দিই। কিছুক্ষণ পরে আহান, নির্ঝর, তোহা আর আনায়া সবাই মিলে লিজা আর তার বরের সাথে কথা বলা শুরু করে দেয়। সবাই একসাথে খাওয়া দাওয়া করে লিজা আর তার বরকে নিয়ে আমরা সবাই বাসায় চলে আসি। আসার সময় আনায়া, আহান, নির্ঝর, তোহা একই গাড়িতে চলে আসে, আর বাকি কাজিনরা অন্য গাড়িতে। তারা চারজন তাড়াতাড়ি করে চলে আসে। লিজার রুমটা ভালো করে সাজিয়ে দেয়, কিন্তু আনায়া আর আহানের মাঝে ঘর সাজানো নিয়ে প্রচুর ঝগড়া হয়। আহান বলে এইভাবে আর আনায়া বলে অন্যভাবে। এরকম করতে করতে তাদের রুম সাজানো হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই লিজা তার বাড়িতে এসে পড়ে। তারপর সব নিয়ম কানুন শেষ করে ওদের রুমের ভিতরে দিয়ে তারা সবাই রুমের বাইরে চলে আসে। কিন্তু প্রবলেম হচ্ছে লিজার রুমে লিজার বাসর, তাহলে আনায়া আর তোহা কোথায় থাকবে? বিয়ে বাড়ি, তাই কোনো রুম খালি নেই। এখন আনায়া কিভাবে ঘুমাবে?
এমনিও আনায়া না ঘুমিয়ে থাকতে পারে না। এখন আনায়া কি হবে? কিরে, তুই মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে? মন খারাপ শখে আমি এখন ঘুমাবো কই? কেন? আহান স্যারের রুম তো খালি, তুই সেখানেই ঘুমা। কি? আমি ওই বদের হাড্ডির রুমে ঘুমাবো? তাহলে আর কি, এইখানে বসে থাক, আমি গেলাম। সত্যি কি যাব বদের হাড্ডির রুমে? আরে যা হওয়ার হবে, আগে তো যাই, তারপরে দেখা যাবে। আমি চলে যাই আহানের রুমে। রুমে গিয়ে দেখি রুম পুরাই ফাঁকা। আরে বাহ, রুম তো ফাঁকা, আর চিন্তা নেই, এখানেই ঘুমাবো। বলে আনায়া আহানের বেডে ঘুমিয়ে পড়ে। আর এদিকে নির্ঝর তোহাকে তার নিজের রুমে দিয়ে আহানের রুমের দিকে রওনা দেয়। আহান ওয়াশরুম থেকে এসে বেডে কাউকে দেখে মনে করে নির্ঝর ঘুমিয়ে আছে। আহান আর কিছু না বলে বেডে গিয়ে নির্ঝর মনে করে আনায়াকে জড়িয়ে ধরে। সেই সময় নির্ঝর এসে আহানের রুমে দরজা নক করে। বিরক্ত নিয়ে আহান বেড থেকে উঠে দরজা খুলতেই চোখ রসগোল্লার মতন বড় বড় হয়ে যায়। নির্ঝর তুই? তাহলে আমার বেডে কে? আমি কি করে জানবো তোর বেডে কে? তোহাকে আমার রুমে দিয়ে ভাবলাম তোর রুমে আজকে শুয়ে থাকি, কাল তো আমরা চলে যাব। আহান আর কিছু না বলে মুখ থেকে চাদরটা সরাতেই দেখে আনায়া বেশ আরাম করে ঘুমিয়ে আছে। নির্ঝর তো ঠোঁট চেপে হাসছে। কোনো মতে হাসি থামিয়ে নির্ঝর আহানের সামনে এসে দাঁড়ায়। কিরে, এখন কি করবি? দেখবি তুই এখন কি করব। আর কিছু না বলে সোজা আনায়াকে পাজাকোল করে তুলে নিয়ে বারান্দায় রেখে তারপর আরাম করে বেডে ঘুমিয়ে পড়লাম, সাথে নির্ঝরও। রাতটুকু এভাবে পার করে দিলাম সবাই। পরের দিন সকালে আনায়ার মুখে মিষ্টি রোদ এসে পড়ে। এতটাই কাতর যে ঘুমে তার যেন আজ কিছুতেই ঘুম ভাঙছে না। তারপরেও নিজের ঘুম কাটিয়ে আড়মোড়া ভেঙে বড় একটা হাই তুলে চোখ টলতে টলতে নিজের চারপাশটা দেখতে থাকে। নিজের চারপাশটা দেখেই আনায়া পুরো অবাক হয়ে যায়। তার মানে সে পুরো রাত বারান্দায় ছিল? এটা কি করে সম্ভব? আমি তো ওই বদের হাড্ডির বিছানায় ছিলাম, তাহলে এইখানে এলাম কিভাবে? আনায়া আর কিছু না ভেবে সোজা চলে আসে আহানের রুমে। আর রুমে এসে দেখে আহান বেশ আরাম করে বিছানায় শুয়ে আছে, আর তার পাশে নির্ঝর। এই দেখেই যেন আনায়া প্রচুর রাগ উঠে যায়। আমাকে বারান্দায় রেখে নিজে আরাম করে ঘুমানো হচ্ছে। দাঁড়া বদের হাড্ডি, তোর ঘুমের 12টা বাজাবো। আনায়ার 1 মিনিট দেরি না করে এক বালতি পানি এনে আহানের মুখে ঢেলে দিতেই আহান লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে, আর তার সাথে নির্ঝরও। এইটা কি করলে মিস বকবক? তোমার সাহস হলো কি করে আমার গায়ে পানি ঢালা? এই নীল ডলফিন, তোর সাহস হলো কি করে আমাকে বারান্দায় রাখার? আমি আসি, তোরা ঝগড়া কর, আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। বলেই নির্ঝর আহানের রুম থেকে বের হয়ে যায়। তুমি কি বললে আমাকে? আমি নীল ডলফিন? শুধু নীল ডলফিন না, সাথে নীল তেলাপোকা, সজারু, হাতি, কুত্তা, সব তুই শালা। আগে এইটা বল, কেন আমাকে বারান্দায় রেখেছিস? বারান্দায় রাখবো না তো কি আমার কাছে রাখবো যে এত কথা বলছো? যেভাবে বলছো মনে হচ্ছে তুমি আমার ঘরের বউ। আমার বয়ে গেছে আপনার মতো পাগলকে বিয়ে করার। আমারও বয়ে যায়নি যে তোমার মতো শাকচুন্নি পেতনিকে বিয়ে করার। কি তোর এত বড় সাহস? টুকু সাহস? তুই আমাকে আবার পেতনি শাকচুন্নি বলি? দাঁড়া, আজকে তোকে আমি নুডলস দিয়ে গিরগিটির স্যুপ রান্না করে খাওয়াবো। ওকে ফাইন, কিন্তু তার আগে তোমার শাস্তি দেওয়া দরকার। বলে আহান আনায়াকে পাঁজা কোলে তুলে নিয়ে ওয়াশরুমে নিয়ে শাওয়ারের সামনে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। এইবার দেখো কেমন লাগে। ও মা গো, ও আল্লাহ গো, কি ঠান্ডা পানি রে বাবা। এই বদের হাড্ডি, আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চার নাম রাখা হয়নি, বরের মাথা খারাপ করা হয়নি, আমি এত তাড়াতাড়ি উপরে যেতে চাই না। হ্যাঁ, আনায়ার এমন কথা শুনে আহান ঠোঁট কামড়িয়ে হাসছে। তুমি আমার রুমে কেন ঘুমিয়েছ সেটাই আগে বলো। নিজের রুম তো ছিল, তাহলে? আরে বজ্জা তেনাকন্ডা, আগে তো ঝর্ণাটা বন্ধ করে, তা না হলে আমার মতো কিউট মাসুম বাচ্চার অভিশাপ লাগবে। কখনোই তোর বিয়ে হবে না, তোর কপালে ঠাডা পড়বে। পড়ুক, আমার কাপলে বেশি করে ঠান্ডা পড়ুক। আগে বলো কেন আসছো? ও 1 মিনিট, তুমি তোমার না ঘুমিয়ে থাকতে পারো না তাই না? কে বলেছে আপনাকে? তুমি আবার হাঁ করছো কেন? আপনি কি করে জানলেন যে আমি না ঘুমিয়ে থাকতে পারি না? আমি তো আপনাকে বলিনি। তোমার মতো একটা পেতনিকে জানতে কারোর সাহায্য লাগে না, বুঝছো? এই উজবুক, আপনি আবারও আমাকে অপমান করছেন। ওদের ঝগড়ার মাঝে তোহা এসে হাজির হয়। রুমের ভিতরে ঢুকেই দেখে দুজনেই কাক ভেজা হয়ে ইচ্ছে মতন ঝগড়া করছে।
এই মেয়ে কখনোই ভালো হবে না। এই তোমরা দুজন একসাথে হলে কি ঝগড়া করতে মন চায়? স্যার, আপনি তো বুঝেন যে আনুর মাথায় তার ছিঁড়া, তাহলে কেন এই পাগলির সাথে কোমর বেঁধে ঝগড়া করেন? তোর কথা শুনে আনায়া রাগি চোখে তাকিয়ে আছে তার দিকে। আহান কিছুটা তোহার দিকে ঝুঁকে বলে,